তাহলে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় নেয় 27.1 দিন। এই 27.1 দিনে চাঁদ যখন পরিক্রমণ করে পৃথিবীকে, তখনই পৃথিবীর যে পয়েন্টের সাপেক্ষে উলম্বভাবে চাঁদের অবস্থান থাকে সেই জায়গায় জল দেখো স্ফীত হয়েছে। এই স্ফীতিটা কি বলা হচ্ছে? মুখ্য জোয়ার। আচ্ছা, মুখ্য জোয়ারের আগে বলি, আমি অরবিটের কথা বললাম। এইটা হচ্ছে চন্দ্র অর্থাৎ লুনার অরবিট, দিস ইজ ইউর আর্থস অরবিট। দুটো অরবিটের মধ্যে একটা কমন স্পেস আছে। সেই কমন স্পেসটা দেখো, দেখার চেষ্টা করো। এই অংশটা হচ্ছে কমন স্পেস। দুটি অরবিট আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। এখানে দুটো অরবিট দেখানো হয়েছে। এই দুটি অরবিটের মধ্যে এই জায়গাটা, এটা হচ্ছে কমন, নিশ্চয়ই বোঝা গেছে। এই কমন স্পেসে এই জায়গায় একটা এইভাবে রেখা আমার টানা আছে। এটা কি? এইটাকে বলা হচ্ছে সিসিজি। এখানে লেখা আছে দেখো সিসিজি। বিষয়টা খুব বেশি সহজ বলে মনে হবে না হয়তো। এটাকে বলছে সিসিজি স্ট্যান্ডস ফর কমন সেন্টার অফ গ্র্যাভিটি, অর্থাৎ সাধারণ ভরকেন্দ্র। এই পয়েন্টটা হচ্ছে সাধারণ ভরকেন্দ্র। আমরা জানি এটা যদি আমার পৃথিবী হয় তাহলে এটা হচ্ছে আর্থ সেন্টার অর্থাৎ পৃথিবীর কেন্দ্র, আর এইটা হলো সিসিজি সাধারণ ভরকেন্দ্র। কার কার? না, পৃথিবী এবং চাঁদের একটা সাধারণ ভরকেন্দ্র তৈরি হয়েছে, কারণ তাদের অরবিটের কমন স্পেস যেটা, সেই কমন স্পেসের মধ্যেই একটা বিন্দু সেটা সাধারণ ভরকেন্দ্র হিসেবে অবস্থান করছে, যেটি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার গভীরে। এখানে লেখা আছে 1600 কিলোমিটার বিনিথ দ্য সারফেস। একদম বিনিথ দ্য সারফেস, অর্থাৎ চন্দ্র যেদিকে অবস্থান করছে সেদিকে পৃথিবী পৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার গভীরে এই কমন সেন্টার অফ গ্র্যাভিটি অবস্থান করে। এই অবস্থায় পৃথিবীর কেন্দ্র যতই এখানে অবস্থান করুক না কেন, এই কমন সেন্টার অফ গ্র্যাভিটির জোয়ার ভাটা সৃষ্টির ক্ষেত্রে কিন্তু প্রচন্ড গুরুত্ব রয়েছে। এটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, আমি প্রথম মুখ্য জোয়ারটা আরেকবার বলছি। চাঁদ যখন এই পজিশনে অবস্থান করছে, তখন দেখো পৃথিবী পৃষ্ঠের ঠিক সেই পয়েন্টটা, which is located at an angle of 90 degree with respect to the moon or lunar position, চাঁদের অবস্থানের সাপেক্ষে যখন পৃথিবী পৃষ্ঠে 90 ডিগ্রিতে অবস্থিত বিন্দুটি সর্বোচ্চ পরিমাণে আকৃষ্ট হবে। আকৃষ্ট হওয়ার ফলে চাঁদের দিকে জলের স্ফীতি জেনারেল লেভেল থেকে, এই হচ্ছে জেনারেল লেভেল, এই জেনারেল লেভেল থেকে এই অংশটা, এই যে স্ট্রাইপ দেওয়া অংশটা, এই অংশটায় জল স্ফীত হয়েছে। এই স্ফীতিটা কি বলা হবে? মুখ্য জোয়ার আর প্রাইমারি টাইড। দিস ইজ ইউর প্রাইমারি টাইড। এই স্ফীত অর্থাৎ সোয়েলড পোর্শনটা, সোয়েলড dominantly swelling can be seen here, and this swelled portion is known as the primary tide. Primary tide takes place due to attraction of the moon. Clear? Next, this is ST, secondary tide বা গৌণ জোয়ার। এইটা বলার ক্ষেত্রে একটু বুঝতে হবে। Secondary tide just opposite to the point on the surface which is perpendicular to the lunar position, সেই লুনার পজিশনের সাপেক্ষে তার বিপরীত দিকের পয়েন্টে হয় সেকেন্ডারি টাইড অর গৌণ জোয়ার। গৌণ জোয়ার কেন ঘটবে এবারে আমরা দেখাচ্ছি। সাপোজ দিস সার্কেল ইজ ইউর ইকুয়েটর। ইকুয়েটরের মধ্যে সাপোজ এ বি সি and D. 4 positions are there. A, B, C, D. আমরা এই যে CCG পয়েন্টটা দেখাচ্ছি,
এই সিসি জয়েন্ট পয়েন্টের রেসপেক্টে সবচেয়ে ফার্দেস্ট পয়েন্ট কোনটা? ফার্দেস্ট পয়েন্ট হচ্ছে এটা। এই ফার্দেস্ট পয়েন্ট এটা হওয়ার ফলে চাঁদ যখন এই জায়গা থেকে জলটাকে বহির্মুখে নিজের দিকে আকর্ষণ করছে, তখন কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সের পরিমাণ বা মাত্রা এই গোল রেখাটি অর্থাৎ ইকুয়েটর বা নিরক্ষরেখা বরাবর সমান থাকে, কিন্তু তার এফেক্ট হয় ভ্যারিয়েবল, অর্থাৎ তার এফেক্ট কিন্তু পরিবর্তনশীল। কেন হয় না? দিস ইজ লুনার অ্যাট্রাকশন। এটা হচ্ছে লুনার অ্যাট্রাকশন এদিকে, আর এইদিকে আছে সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে এই সেন্টারের আকর্ষণে এর বিপরীত দিকে চন্দ্র যতটা আকর্ষণ বল প্রয়োগ করে সেটা কিন্তু অনেক বেশি, তাই এদিকে জলের স্ফীতি হয় আউটওয়ার্ড। আবার এইখানে আমি দেখাচ্ছি এরকম কেন হয়েছে। এটা হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স ম্যাক্সিমাম সর্বোচ্চ মাত্রায় এই সেন্ট্রিফিউগাল ফোর্সের প্রভাব দেখতে পাবো কোথায় না? অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি উইথ রেসপেক্ট টু দ্য পজিশন অফ দ্য মুন। চাঁদ যেখানে অবস্থান করছে তার ঠিক 180 ডিগ্রিতে এই জায়গায় সেন্ট্রিফিউগাল ফোর্সের মাত্রাটা বেশি। কেন না? এখানে পরস্পর বিরোধী একটা বল কাজ করে। এদিকে হচ্ছে লুনার অ্যাট্রাকশন আর এদিকে হচ্ছে গ্র্যাভিটেশনাল পুলিং বা গ্র্যাভিটেশনাল ফোর্স। তাই পারস্পরিক বিপরীতমুখী বলটা সর্বোচ্চ মাত্রায় এখানে থাকার ফলে এখানে জলের বহির্মুখী প্রবণতাটা, বহির্মুখী উচ্ছ্বাসটা কম হবে। আর এই জায়গাটা যেহেতু ফার্দেস্ট পয়েন্টে আছে, as it is the longest and it is the most farthest point of the moon, so this point, at this point centrifugal force will be dominantly effective. এই পয়েন্টে সেন্ট্রিফিউগাল ফোর্সের মাত্রা হবে সবচেয়ে বেশি। এই জন্য এখানেও দেখো জলের কিছুটা স্ফীতি ঘটেছে। এই স্ফীতিটা কি বলা হচ্ছে? সেন্ট্রিফিউগাল ফোর্স। এবার এই সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্যই এইখানে সেকেন্ডারি টাইড বা গৌণ জোয়ার সৃষ্টি হচ্ছে। এবার আমরা দেখি এই যে একটা মুভিং ইকুয়েটর তো মুভিং, as the earth is moving, so the equator is also moving. So along the equator the rotational speed remains same. ইকুয়েটর বা নিরক্ষরেখা বরাবর পৃথিবীর আবর্তন গতি সমান, এখানে কোনো ভ্যারিয়েশন হয় না। কিন্তু অন্য কোনো অক্ষরেখায় গেলে সেটার সাপেক্ষে তার পরিবর্তন ঘটতে পারে, কিন্তু ইকুয়েটর বা নিরক্ষরেখা বরাবর পৃথিবীর গতিবেগ কিন্তু আবর্তনের গতিবেগ থাকে সমান। এখানে আবর্তনের গতিবেগ সমান। এ পয়েন্টে যখন হাই টাইড বা মেন প্রাইমারি টাইড, এটাকে বলছি মুখ্য জোয়ার ঘটছে, ঠিক এই পয়েন্টের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, দ্যাট মিনস ডি পয়েন্ট, বি অ্যান্ড ডি, এখান থেকে দেখো জলের অবনমন ঘটেছে। এই স্বাভাবিক জলের তল থেকে জল কিছুটা নিচের দিকে নেমে এসেছে। জল নিচের দিকে নেমে এসেছে। এখানে কিন্তু বিপরীত, এখানে স্ফীত হয়েছে। এই জায়গায় স্ফীত হয়েছে, এই জায়গায় স্ফীত হয়েছে। এই দুটো হচ্ছে জোয়ার, এই দুটো ভাটা। অর্থাৎ একই ব্যক্তি বা একটাই পয়েন্ট যখন একটা সার্কেল একটা ফুল রোটেশন কমপ্লিট করবে, সেই কমপ্লিট করতে যে 24 ঘন্টা সময় ধরে নিই আমরা, সেই 24 ঘন্টার মধ্যে দেখো 6, 12, 18, 24, অর্থাৎ সে দুবার জোয়ার এর সম্মুখীন হবে আর দুবার ভাটার সম্মুখীন হবে। এখানে এ পয়েন্ট এবং সি পয়েন্টে হচ্ছে জোয়ার, বি এবং ডি পয়েন্টে হলো ভাটা। এই হলো
জোয়ার ভাটা সংগঠন। আচ্ছা, এখানে